একদিকে বরফে ঢাকা পাহাড়, আবার অন্যদিকে বিশাল মরুভূমি। ভাবা যায় একই দেশে। হ্যাঁ, আমাদের দেশ ভারতের কথাই বলছি। চলুন আজ একটা দারুণ অভিযানে বেরিয়ে পড়া যাক। দেখব ভারতের এই অসাধারণ প্রাকৃতিক জগৎটাকে, আর জানব এর কিছু গোপন রহস্য। এই প্রশ্নটা মাথায় আসাটা খুব স্বাভাবিক, তাই না? যে কিভাবে একটা দেশে এত কিছু একসাথে থাকতে পারে। আসলে ভারত এতটাই বৈচিত্র্যে ভরা একটা দেশ, যেটাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের শুধু বই পড়লে চলবে না, আমাদের একজন অভিযাত্রীর মতো করে ভাবতে হবে, পুরো ব্যাপারটা অনুভব করতে হবে। তো আমাদের আজকের অভিযানের প্ল্যানটা কি? প্রথমে আমরা ঢুকব ভারতের ঘন জঙ্গলে। তারপর দেখা করব সেখানকার অসাধারণ সব বন্যপ্রাণীদের সাথে। জানব কিভাবে এই অমূল্য সম্পদকে বাঁচিয়ে রাখা হচ্ছে। আর সবশেষে আমরা শিখব অভিযাত্রীদের সেরা বন্ধু মানচিত্রের ব্যবহার। দারুণ একটা জার্নি হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম গন্তব্য হল ভারতের বিশাল আর নানান ধরনের বনভূমি। প্রথম একটা শব্দ বুঝে নিই, প্রাকৃতিক উদ্ভিদ। এটা কি? খুব সোজা। যেসব গাছপালা কোনো রকম মানুষের সাহায্য ছাড়াই একেবারে নিজে থেকেই বেড়ে ওঠে। মানে ধরুন, পাহাড়ের গায়ে, নদীর ধারে বা মরুভূমির মধ্যে যে জঙ্গল বা ঝোপঝাড় আমরা দেখি, সেগুলো কিন্তু সেখানকার আবহাওয়া, মাটি আর বৃষ্টিপাতের এক দারুণ মেলবন্ধনের ফল। মোটামুটিভাবে বলতে গেলে ভারতের এই প্রাকৃতিক উদ্ভিদকে 5টা প্রধান ভাগে ভাগ করা যায়। দেখুন, একদিকে যেমন আছে ঘন সবুজ রেইন ফরেস্ট, তেমনই আবার আছে শুকনো কাটা ঝোপ, আবার একেবারে অন্যরকম ম্যানগ্রোভের জঙ্গলও আছে। আর প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা চরিত্র আছে, একটা আলাদা সৌন্দর্য আছে। এই চার্টটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। একটু খেয়াল করলেই দেখবেন কিভাবে একটা জায়গার আবহাওয়া সেখানকার গাছপালা আর জীবজন্তুদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। যেমন ধরুন, যেখানে প্রচুর বৃষ্টি হয়, মানে 200 সেন্টিমিটারের বেশি, সেখানে তৈরি হয় ঘন রেইন ফরেস্ট, আর সেখানে থাকে হাতি। আবার উল্টো দিকে, যেখানে বৃষ্টি খুবই কম, সেখানে দেখুন ক্যাকটাস আর বাবলা গাছের মতো কাঁটা ঝোপ, আর সেখানকার প্রাণীও একদম আলাদা। মানে প্রকৃতি সবকিছু কি নিখুঁতভাবে যে হিসেব করে সাজিয়েছে, ভাবা যায়। তো এই দুই ধরনের বনের মধ্যে আসল তফাৎটা কোথায়? চিরহরিৎ আর পর্ণমোচী? তফাৎটা হলো ওদের পাতা ঝরানোর কৌশলে। চিরসবুজ বা রেইন ফরেস্টের গাছগুলো এক এক সময়ে পাতা ঝরায়, তাই জঙ্গলটাকে সারা বছরই সবুজ দেখায়। কিন্তু পর্ণমোচী বা মৌসুমী বনগুলো কি করে? জল বাঁচানোর জন্য ওরা শুকনো মরশুমে এক ধাক্কায় সব পাতা ঝরিয়ে ফেলে। প্রায় 6 থেকে 8 সপ্তাহের জন্য পুরো ন্যাড়া হয়ে যায়। আচ্ছা, এই যে এত রকমের বন, এত গাছপালা, এগুলোর মধ্যেই তো বাস করে ভারতের সব অসাধারণ বন্য প্রাণীরা। তো চলুন এবার ওদের জগতে একটু উকি দেওয়া যাক। ভাবতে পারেন, ভারতে প্রায় ৮০,০০০-এরও বেশি প্রজাতির প্রাণী পাওয়া যায়। মানে একদম ছোট্ট পোকামাকড় থেকে শুরু করে বিশাল হাতি পর্যন্ত। কি অসাধারণ বৈচিত্র্য! আর একটা দারুণ ব্যাপার কি জানেন? সারা পৃথিবীতে ভারতই একমাত্র দেশ যেখানে বাঘ আর সিংহ দুটোকেই তাদের স্বাভাবিক পরিবেশে দেখতে পাওয়া যায়। গুজরাটের গির অরণ্য হল এশিয়াটিক লায়নের শেষ ঠিকানা। আর বাঘ তো মধ্যপ্রদেশ, সুন্দরবন, হিমালয় অনেক জায়গাতেই আছে। এই যে একশৃঙ্গ গন্ডার বা রাজকীয় হাতি, এরা সবাই আমাদের দেশের গর্ব। কিন্তু এই যে এত অসাধারণ জীববৈচিত্র্য, এর সাথে সাথে একটা বড় দায়িত্বও চলে আসে। এই অমূল্য সম্পদকে বাঁচিয়ে রাখাটা কিন্তু আমাদের সবার জন্য খুব খুব জরুরি। আমরা প্রায়ই একটা কথা শুনি, বিপন্ন প্রজাতি বা এন্ডেঞ্জার্ড স্পিসিস। এর মানেটা কি? সোজা কথায়, যখন কোনো প্রাণীর সংখ্যা এত কমে যায় যে তাড়াতাড়ি কিছু না করলে তারা হয়তো এই পৃথিবী থেকেই একেবারে হারিয়ে যাবে। তো এই বন্যপ্রাণীদের বাঁচানোর জন্য কি করা হচ্ছে? বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। যেমন ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য তৈরি করা হয়েছে। আবার ১৯৭৩ সালে শুরু হয়েছিল প্রজেক্ট টাইগার, তারপর প্রজেক্ট এলিফ্যান্টের মতো বিশেষ প্রকল্প। আর মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহে পালন করা হয় বন্যপ্রাণী সপ্তাহ। আচ্ছা, এই যে ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য, দুটোর মধ্যে তফাৎটা কি? দুটোই বন্যপ্রাণীদের বাঁচানোর জন্য, কিন্তু অভয়ারণ্যের মূল ফোকাস থাকে কোনো বিশেষ বিপন্ন প্রাণীর ওপর। আর ন্যাশনাল পার্ক কিন্তু শুধু প্রাণী নয়, সেখানকার গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য, মানে পুরো ইকোসিস্টেমটাকেই রক্ষা করে। এটাই হলো মূল পার্থক্য। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, এত বড় একটা দেশ, এত কিছু দেখার, এত কিছু জানার, কিভাবে বুঝব কোনটা কোথায় আছে? এই বিশাল জগৎটাকে একবারে দেখবই বা কি করে?
আর এখানেই আসে ভূগোলবিদ বা যে কোনো অভিযাত্রীর সবথেকে প্রয়োজনীয় একটা টুল, মানচিত্র। চলুন এবারই মানচিত্রের জগৎটাকে একটু চিনে নেওয়া যাক। মানচিত্র কি? সহজ করে বললে এটা হলো পৃথিবী বা তার কোনো একটা অংশের একটা স্কেল মাপিক আঁকা ছবি। আর এই যে মানচিত্র তৈরির দারুণ বিজ্ঞান আর শিল্প, এটাকে বলা হয় কার্টোগ্রাফি। আর যারা এই কাজটা করেন তাদের বলা হয় কার্টোগ্রাফার। গ্লোব আর মানচিত্র দুটোই পৃথিবীকে দেখায়, কিন্তু এদের মধ্যে অনেক তফাৎ আছে। গ্লোব হলো পৃথিবীর একটা 3D মডেল, একদম সত্যিকারের আকারের মতো, কিন্তু এটা বয়ে নিয়ে যাওয়া কঠিন আর খুব বেশি ডিটেলসও পাওয়া যায় না। অন্যদিকে মানচিত্র হলো 2D, মানে ফ্ল্যাট, এটা সহজেই পকেটে রাখা যায় আর একটা ছোট্ট জায়গারও অনেক খুঁটিনাটি তথ্য দিতে পারে। তাই কাজের জন্য মানচিত্র অনেক বেশি সুবিধাজনক। মানচিত্র কিন্তু অনেক রকমের হয়, প্রধানত 3 ধরনের: ফিজিক্যাল বা প্রাকৃতিক, পলিটিক্যাল বা রাজনৈতিক, আর থিম্যাটিক বা বিষয়ভিত্তিক। যখন পাহাড়, নদী, মালভূমি দেখতে চাই তখন কাজে লাগে প্রাকৃতিক মানচিত্র। দেশ, রাজ্য বা জেলার সীমানা দেখার জন্য দরকার রাজনৈতিক মানচিত্র। আর যদি কোনো বিশেষ তথ্য, যেমন কোথায় কেমন বৃষ্টি হয় বা রাস্তার নেটওয়ার্ক কেমন, সেটা জানতে হলে আমাদের দেখতে হবে থিম্যাটিক ম্যাপ। তো মানচিত্র তো হাতে পেলাম, কিন্তু এটাকে ব্যবহার করব কি করে? ঠিকমতো ব্যবহার করতে হলে আমাদের মানচিত্রের ভাষাটা শিখতে হবে। হ্যাঁ, মানচিত্রেরও কিন্তু নিজস্ব একটা ভাষা আছে। এই ভাষার প্রথম আর সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ হল স্কেল। স্কেল ছাড়া মানচিত্র আঁকাই সম্ভব না। স্কেলটা আসলে কি? এটা হলো একটা অনুপাত, যেটা বলে দেয় যে ম্যাপের 1 সেন্টিমিটার মানে আসল জমিতে ঠিক কত কিলোমিটার বা মিটার। যেমন ধরুন, কোনো ম্যাপে লেখা থাকতে পারে 1 সেমি = 10 কেমি। মানে ম্যাপে স্কেল দিয়ে 1 সেমি মাপলে বাস্তবে আপনাকে 10 কেমি যেতে হবে। এখানে একটা মজার ব্যাপার আছে যেটা অনেক সময় গুলিয়ে যায়। লার্জ স্কেল ম্যাপ আসলে একটা ছোট এলাকাকে অনেক বড় করে ডিটেলে দেখায়, যেমন আপনার পাড়ার ম্যাপ। আর স্মল স্কেল ম্যাপ একটা বিশাল এলাকাকে ছোট করে দেখায়, যেমন পুরো দেশের বা পৃথিবীর ম্যাপ। ব্যাপারটা নামের ঠিক উল্টো, তাই না? স্কেলের পর আসে দিক আর প্রতীক। ম্যাপে সবসময় উপরের দিকটাকে উত্তর দিক ধরা হয়, এটা একটা নিয়ম। আর ম্যাপে বিভিন্ন জিনিস বোঝানোর জন্য কিছু স্ট্যান্ডার্ড চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, যেমন রেল লাইনের জন্য একরকম দাগ, নদীর জন্য নীল রং। এই চিহ্নগুলো সবাই চেনে, তাই এগুলোকে মানচিত্রের সর্বজনীন ভাষা বলা যেতে পারে। এর ফলে যে কেউ যে কোনো দেশের ম্যাপ দেখেই সেটা বুঝতে পারে। তাহলে এখন তো আমরা মানচিত্রের ভাষাটা শিখে গেলাম। তার মানে আমাদের হাতে এখন একটা চাবি আছে, যে চাবি দিয়ে আমরা শুধু পথই খুঁজব না, বরং আমাদের চারপাশের এই অসাধারণ পৃথিবীকে আরও ভালোভাবে চিনতে, জানতে আর সবচেয়ে জরুরি রক্ষা করতে পারব। কে জানে এই ম্যাপ হাতে নিয়ে এরপর কোন নতুন অভিযানে বেরিয়ে পড়ব আমরা।